বুকের উপর থেকে শাড়ির আঁচলটা টান দিতেই মেয়েটা কেমন যেন কেঁপে উঠল। তার হাত দুটো শাড়ির আঁচলটা আটকাতে চাইলেও যেন সব শক্তি হারিয়ে ফেলল। আঁচলটা আমার মুঠোয় চলে এলো। মেয়েটার চোখের কোণে টলমলে পানি জমে উঠল। তার মুখটা এখন টমাটো লাল বর্ণ ধারণ করেছে। গোলাপি রঙের লিপস্টিক দেওয়া ঠোঁটজোড়া যেন নিস্তব্ধ কাঁপুনিতে কাঁপছে। সেই কাঁপা ঠোঁটের দিকে তাকিয়েই আমার মনটা ব্যাকুল হয়ে উঠল লিপস্টিকের উষ্ণ ছোঁয়াটা নেয়ার জন্য। কিন্তু মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম তার চোখে কোনো ভুরুক্ষেপ নেই, বরং যেন এক প্রকার সমর্পণের ভাব। আমার দরকার শুধু মেয়েটার শরীর, কারণ মেয়েটাকে এক রাতের জন্য ভাড়া করেছি। দেখতে এত সুন্দর যে যে কোনো পুরুষের দেখলেই কামতরঙ্গ জাগবে। মেয়েটার বুক থেকে কাপড়টা সরাতে সরাতে মেয়েটা নিজের চোখ বন্ধ করে নিল। আমি নিজের অজান্তেই মেয়েটার গোলাপের পাপড়ির মতন ঠোঁটের সাথে আমার ঠোঁট জোড়া মিলিয়ে দিলাম। মেয়েটার চোখের কাজলগুলো আমার গালে লেপটে যাচ্ছে, কিন্তু আমাকে সরানোর ক্ষমতা তার নেই, কারণ পতিতাদের সেই ইচ্ছে থাকলেও ক্ষমতা থাকে না। এটাই যেন সমাজের অলিখিত নিয়ম। হঠাৎ বিছানা কাঁপতে শুরু করল। চেয়ে দেখি বালিশের সাইডে মেয়েটার ফোনটা কম্পন করছে। মেয়েটা মিনতি সুরে বলল, কিছু যদি মনে না করেন ফোনটা ধরতে পারে? আমার ভ্রু কুঁচকে গেল। আর কোনো জায়গায় কন্ট্যাক্ট রাখছিস নাকি? সেখান থেকে কি ফোন দিয়েছে? আমি তাকে প্রশ্ন করলাম। মেয়েটা কেমন যেন করুণভাবে তাকালো। মনে হচ্ছে এই চাহনির মাঝে কেউ নিজেকে মুহূর্তের মাঝেই হারিয়ে ফেলবে। তার চোখের ভাষা যেন হাজারো কথা বলছে। আমি বললাম, আচ্ছা ধর ফোন, তবে আমার সামনে কথা বলতে হবে। মেয়েটা মুচকি হাসল। চোখের পানিগুলো চিকচিক করছে। ফোন ধরতেই ওপাশ থেকে একটা ছোট্ট বাচ্চার কণ্ঠ ভেসে এলো। ফোনের ওপাশ থেকে কে যেন বলছে, আপু তুমি কখন আসবে? জানো আপু, মা কেমন যেন করছে। ডাক্তার আঙ্কেল বলেছে টাকা না দিলে মাকে আর চিকিৎসা করাবে না। মাকে চিকিৎসা না করালে মা বাঁচবে না আপু। আপু তুমি কখন আসবে টাকা নিয়ে? মেয়েটা ফোনের দিকে মুখ ঘুরিয়ে নরম সুরে বলল, হ্যাঁ আমার কলিজার টুকরা বোন, আমি না অনেক বড় একটা কাজ করছি। কাজটা শেষ হলে তোর জন্য চকলেট আর মায়ের চিকিৎসার টাকা নিয়ে আসব। আর আমার ময়না পাখিটা এখনও ঘুমায়নি কেন? ফোনের ওপাশ থেকে আবার ভেসে এলো শিশুটির কণ্ঠ। আর হ্যাঁ জান্নাত, আজকেও কি তোর কোমরের বাম সাইডে ব্যথা উঠেছিল? হ্যাঁ আপু, দুপুরে অনেক পেন করছিল। যে ওষুধটা এনে দিয়েছিলে না তুমি, সেটা খেয়ে ভালো হয়ে গেছে। মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আচ্ছা আপু, তুমি কি কাজ করো? আমিও করব। আমরা দুই বোন মিলে যদি কাজ করি তাহলে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই না আপু? বলো না তুমি কি এমন বড় কাজ করছো, এত টাকা দেবে? বলো না আপু, দুই বোন মিলে কাজ করব, আমাকে করতে দেবে তো? মেয়েটার দিকে তাকালাম। সে কাঁদছে, যাকে বলে চাপা কান্না। চোখের পানি মুছতে মুছতে মেয়েটা বলতে লাগলো, না আমার ময়না পাখিটা, আর কাজ করতে হবে না। চুপ, আর কোনোদিন কাজ করার কথাও বলবি না। আমি কি মরে গেছি? তুই কান্না করছিস কেন জান্নাত? তুই একদম কাঁদবি না। আপু তুমি কখন আসবে? জানো না, তোমার গলা জড়িয়ে না ঘুমালে আমার ঘুম হয় না। ময়না পাখি, রাগ করো না। আজকে রাতে যে আমার ময়না পাখিটার সাথে ঘুমাতে পারবো না। আজ সারা রাত কাজ করব, তা না হলে যে টাকা পাবো না। আপু ভালো মেয়েরা রাত জেগে কাজ করে না। মা বলতো না যে ভালো মেয়েরা সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকে না? তুমি কেন বাইরে থাকবে আপু? মেয়েটার কণ্ঠ আরও ভেঙে গেল। তুমি কষ্ট পেও না। জানো, আজ আমার টিচার ক্লাস থেকে বের করে দিয়েছে। বলেছে তুমি নাকি খারাপ কাজ করো, তাই আমাকে পড়াবে না। আমি বলেছি, আমার আপু দুনিয়ার শ্রেষ্ঠ আপু। আমার আপু সত্যি অনেক ভালো আপু। আমি ঠিক বলেছি না বলো আপু? তোমার ময়না পাখি ঠিক বলেছে আপু। যখন তোমার নামে কেউ পচা কথা বলছে না, তখন না আমার খুব কষ্ট হয়েছে। আপু তুমি কখন আসবে? তুমি রাতে যদি না আসো তাহলে আমি খাবো না। মেয়েটা আর নিজেকে সামলাতে পারল না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বোন আমার, তুমি খেয়ে নাও, আমি রাতেই আসব। কেমন? এখন কাজ করতে হবে। কথাটা বলেই ফোনটা রেখে দিল। আমি বিছানায় এক কোণায় বসে সব কথাগুলো শুনছিলাম। মেয়েটা ফোন রেখে আমার দিকে তাকিয়ে বলল, সরি, ক্ষমা করবেন। ছোট বোনটার সাথে কথা বলতে গিয়ে লেট হয়ে গেল। আমি কিছু বললাম না। কি করব বলেন? বোনটার কিডনির সমস্যা। আচ্ছা বাদ দেন, রাত 10টা বাজে, কি করবেন করেন। কথাটা বলে সে শাড়িটা খুলতে লাগলো। আমি মেয়েটার খোলা শাড়িটা ফ্লোর থেকে নিয়ে কুচি করে পরিয়ে দিলাম।
শাড়িটা পরিয়ে দিয়ে যখন রুম থেকে বেরোবার উদ্যোগ নিচ্ছি তখন মেয়েটা আমাকে বলল, কি হলো, কিছু করবেন না? আপনার আজ যা মন তাই করতে পারেন, কোনো বাধা দেব না, কিন্তু প্লিজ 10,000 টাকার কম দেবেন না। কোথায় যাচ্ছেন আপনি? ঠাস ঠাস করে 4টে পয়সা বিছানার ওপর ছুঁড়ে দিয়ে আমি বললাম, এই নাও। মেয়েটা মাথা নিচু করে কাঁদছে। এই মেয়ে, তোর মতন মেয়ের সাথে আমি রাত কাটাতে পারবো না। আমার কথাটা শুনে মেয়েটার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। চোখের পানি মুছতে মুছতে বলল, আমাকে কি পছন্দ হয়নি? প্লিজ আপনার যা মন তাই করুন, আমার টাকাটা খুব প্রয়োজন, এত রাতে কোনো কাস্টমার পাওয়া যাবে না। কথাটা বলেই মেয়েটা পায়ে জড়িয়ে ধরে ফেলল। আমি আকস্মিক ঘটনায় বিস্মিত হলাম। একটা মেয়ে নিজের সতীত্ব বিক্রি করার জন্য পায়ে পর্যন্ত ধরে। কতটা কঠিন পরিস্থিতিতে দাঁড়ালে মেয়েটা এমন করে? মেয়েটাকে পায়ে থেকে তুলে বললাম, আমি আপনার সাথে কন্ট্যাক্টের টাকাটা ঠিকই দেব, তবে আপনি কেন নিজের ইচ্ছায় নারীর সবচেয়ে মূল্যবান সম্পদটা বিলিয়ে দেওয়ার জন্য আমার পায়ে পড়ছেন সেই কারণটা বলতে হবে, না হলে এখনই আমার থেকে বের হয়ে যাবেন। মেয়েটা আমার কথা শুনে চোখের পানি মুছতে মুছতে বলতে লাগল। তার কণ্ঠে ছিল যন্ত্রণা আর ছিল এক অপার অভিমান। তাহলে শুনুন, কেন আমার জীবনের সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ আমি বিলিয়ে দিচ্ছি। আমার নাম নাভিরা সুলতানা, সবাই আমাকে নাভি বলে ডাকে। আমার জন্ম কুমিল্লা জেলার বরুড়া উপজেলার এক ছোট্ট গ্রামে। নামটা এখন মনে নেই, কারণ কালো ছায়া যেন সব মুছে দিয়েছে। আমার বাবা একটা বেসরকারি চাকরিজীবী ছিলেন, খুব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ আমাদের জীবনে নেমে আসলো অন্ধকারের কালো ছায়া। মেয়েটা নাভি গভীর শ্বাস নিয়ে বলতে লাগল, আমি তখন এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট আসলো A+। স্কুল থেকে খুশি মুখে বাসায় এসে দেখি বাড়ি ভর্তি অনেক লোক সরিয়ে যতই সামনে যাচ্ছি ততই মায়ের কান্না শুনতে পাচ্ছি। হঠাৎ যা দেখলাম, আমার হাত থেকে রেজাল্ট সিটটা মাটিতে পড়ে গেল। পৃথিবীটা আমার মাথার ওপর ঘুরছে, পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, কারণ বাবার সামনে নিয়ে মা কাঁদছে, আর আমার ছোট 2 বছরের বোন তাসনিয়া মায়ের পাশে গড়াগড়ি দিয়ে কাঁদছে। আমি এসব দেখে অজ্ঞান হয়ে পড়ে যাই। শুনেছি 2 দিন পর জ্ঞান ফেরে। বাবাকে শেষ দেখাটাও দেখতে পাইনি। কাকারা চক্রান্ত করে বাড়ি ছাড়া করে। আমরা 3 জন, মা, আমি আর বোনটা ঢাকায় চলে আসি। টিউশনি করে কোনো মতে অনার্সটা কমপ্লিট করি। কত জায়গায় চাকরি খুঁজেছি, পাইনি। জায়গায় চাকরি দেওয়ার কথা বলে আপত্তিকর প্রস্তাব করেছিল, সেখান থেকে সরে এসে পড়ি, আর চাকরি খুঁজিনি। এদিকে আবির ভাই, যাকে আমি সজীব আঙ্কেল বলে ডাকতাম, তার 5 বছরের একটা মেয়েকে পড়াতাম। কিন্তু একদিন নিজুম, অর্থাৎ আমার সেই ছাত্রী, তার মায়ের সাথে নানির বাড়ি চলে গেল। তার বাবা একাই ছিলেন। আমি বাসায় গেলে সেই সুযোগে আমার সাথে অশ্লীল কাজ করতে চায় জোর করে। আমি কোনো মতে সম্মান নিয়ে পালিয়ে আসি, তারপর আর সেখানে যাইনি। হঠাৎ একদিন বোনটা স্কুল থেকে আসার পর সেন্সলেস হয়ে যায়। ব্যথায় ডাক্তারের কাছে নিয়ে গিয়ে জানতে পারি তার কিডনির সমস্যা। 6 মাসের মাঝে কিডনি প্রতিস্থাপন করতে হবে, নইলে ছোট বোনটা আর বাঁচবে না। এদিকে মা 2 বছর ধরে প্যারালাইজড হয়ে আছে। মায়ের চিকিৎসার জন্য প্রতি মাসে 4,000 টাকা লাগে। দিনে 4টি টিউশনি করাই, তা দিয়ে মায়ের চিকিৎসা আর সংসার বেশ চলে যেত। কিন্তু ইদানিং মায়ের অসুস্থতা বেড়ে যায়, সাথে বোনটা দিন দিন মৃত্যুর সাথে লড়াই করছে হাসপাতালে শুয়ে শুয়ে। কালকের মাঝে হসপিটালে যদি 10,000 টাকা না দিতে পারি তাহলে মাকে বের করে দেবে। তাই বাধ্য হয়ে এই কাজে নিজেকে জড়িয়ে নিয়েছি। আর আমার শরীরে প্রথম স্পর্শকারী আপনি। আজকের রাতের পর আপনার নামটা হৃদয়ে খোদাই থাকবে, কারণ আপনাকে আমার সতীত্বটা প্রথম বিলিয়ে দিচ্ছি। এখন তো সব শুনলেন, এখন আমার গায়ে আপনি পতিতার ছাপ লাগিয়ে দিতে পারেন, কোনো আফসোস নেই। মা আর বোনের হাসির কাছে আমি শতবার নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারি। মেয়েটার দিকে তাকিয়ে ভাবছি, একটা মেয়ে কতটা ত্যাগ স্বীকার করতে পারে। হয়তো মেয়েটাকে না দেখলে বুঝতাম না। আমি মেয়েটার কাছে যাচ্ছি। মেয়েটার চোখ বন্ধ করে আছে। জানালা দিয়ে চাঁদের আলো ঘরে প্রবেশ করছে। এক অপরূপ সৌন্দর্য মেয়েটার উপর এসে ভিড় করেছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মেয়েটার মাতাল করা চুলির গন্ধ বাতাসে ভেসে আসছে। আমি মেয়েটার অনেক কাছে গিয়ে দাঁড়ালাম। এখন মেয়েটার নিঃশ্বাস আমার মুখে পড়ছে। মেয়েটার ঠোঁট জোড়া কাঁপছে, চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ছে।
আমি খপ করে মেয়েটার শাড়ির আঁচলটা ধরে ফেললাম। মেয়েটার চোখ থেকে টুপ টুপ করে পানি পড়তে লাগল। আমি শাড়ির আঁচলটা টান দিয়ে মেয়েটার মাথায় তুলে দিলাম। ঘুমটাতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। মেয়েটার ঠোঁটের কোণে হাসি দেখলাম। পৃথিবীতে সবচেয়ে সুন্দর লাগে হয়তো মেয়েদের বাঁকা ঠোঁটের হাসি। আমি রায়ান কবির। আচ্ছা, আপনাকে কি আমি নাম ধরে ডাকতে পারি? আজকের রাতের জন্য আমি শুধু আপনার। আমার শরীরের প্রতিটা অংশের ন্যায্য দাবিদার আপনি। যা ইচ্ছে তাই করতে পারবেন। হঠাৎ ঘড়ির কাঁটা জানান দিল রাত 12টা বাজে। নাভি তখন বলল, রাত আর বেশি নেই, আমাকে ভোরে চলে যেতে হবে। এখনও আপনি তো কিছুই করলেন না। প্লিজ আর নষ্ট না করে আপনি যে কাজের জন্য এখানে এনেছেন সেই কাজটা পূর্ণ করেন। সময় হয়তো বেশি নেই। আমি বললাম, ক্ষমা করবেন, আমি পুরুষ, তবে কাপুরুষ নই। আপনি ঘুমান, আমি আসি। আজকের রাতের জন্য আমি শুধু... আমার কথাটা বলতে না বলতেই নাভি নিজের বুকের উপর থেকে শাড়িটা সরিয়ে ফেলল। আমার চোখ জোড়া বন্ধ হয়ে আসলো। আমি বুঝতে পারছি এক অসহায় মেয়ে তার মূল্যবান সম্পদ নিজ হাতে আমাকে তুলে দেওয়ার জন্য অগ্রসর হচ্ছে। কথা আমার গায়ে স্পর্শ করতেই ধাক্কা দিয়ে ফেলে দিলাম তাকে। আপনাকে না বললাম আপনার সাথে আমি কিছু করতে পারবো না। আপনি তো আমাকে এক রাতের জন্য ডেকেছেন। আচ্ছা, আমার সাথে থাকার জন্য যে টাকাটা ঠিক করেছেন সেটা কি দেবেন? টাকাটা না পেলে আমার মায়ের খুব খারাপ কিছু হয়ে যেতে পারে। প্লিজ, আপনি আমাকে যে কাজের জন্য এনেছেন সেটা করুন, কিন্তু টাকাটা অবশ্যই দিন। মেয়েটি অনুনয়ের সুরে বলল। বুঝতে পারলাম টাকার জন্যই সে এসব করতে বাধ্য হয়েছে। হায় রে পৃথিবী, কেউ টাকার জন্য এমন পথে নামে, আবার কেউ তথাকথিত আধুনিকতার কারণে। আমি পকেট থেকে 10,000 টাকার বান্ডেলটা বের করে দিয়ে বললাম, এই নিন আপনার টাকা, আর ভয় পাওয়ার কিছু নেই। একটা কথা বলতে চাই। সে বলল, বলুন, কি বলতে চান? আমি কিছু বলার আগেই সে হঠাৎ বলে উঠল, আপনি কি সারা জীবনের জন্য আমার হয়ে থাকতে পারবেন? আমি অবাক হয়ে বললাম, এ কি বলছেন? এমন কথা মুখে আনাও পাপ। আমাদের সমাজে পতিতাদের শুধু ভোগের বস্তু হিসেবে দেখা হয়। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ব্যবহার করা হয়, তারপর টিস্যুর মতো ফেলে দেওয়া হয়। তাদের সাথে সংসার করার কথা তো দূরের, ভালোবাসার কথাও কেউ ভাবতে চায় না। মেয়েটি শান্ত গলায় বলতে লাগল, কিন্তু আমাদেরও তো ইচ্ছে করে কাউকে ভালোবাসতে, কারোর কাঁধে মাথা রেখে চাঁদের আলো দেখতে, মাঝরাতে পাশে বসে পুকুরের পানিতে পা ডুবিয়ে প্রিয় মানুষটার মুখে ভালোবাসার গল্প শুনতে মন চায়। একটা ছোট্ট সংসারের স্বপ্ন দেখি, যেখানে হয়তো সব কিছুর অভাব থাকবে, কিন্তু ভালোবাসার অভাব থাকবে না। কিন্তু এই স্বপ্নগুলো দেখা যেন আমার মতো মানুষের জন্য শুধু বোকামি। সে আবার বলতে শুরু করল, জানেন, আমার ছোট বোনকে স্কুল থেকে বের করে দিয়েছে, কারণ সেই স্কুলের এক শিক্ষিকা, যিনি আবির ভাইয়ের স্ত্রী, তিনি সব কিছু ভুলভাবে জেনেছেন। আবির ভাই সেই দিনের ঘটনাটা উল্টোভাবে বলেছে। সাবিহা আপা, যাকে আমি আগে নিশি আন্টি বলে ডাকতাম, তিনি এখন মনে করেন আমি নাকি তার স্বামীর সাথে খারাপ কিছু করতে চেয়েছিলাম। শোনেন, আপনার যদি মন চায় আমাকে ভোগ করার, যা ইচ্ছে তাই করতে পারেন। যেভাবে ইচ্ছা নিজের কামতরঙ্গ মেটাতে পারেন। আজকের রাতে আমি চাই না আমার অনিশ্চিত জীবনের সাথে আপনাকে জড়াতে। জানেন, আজ আমি পতিতা না হয়েও এই অন্ধ সমাজের কাছে কলঙ্কিত। আমার জীবনে আপনি প্রথম পুরুষ, যার ঠোঁটের ছোঁয়ায় আমার ঠোঁট প্রথম স্পর্শ করেছে। কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না, অসুস্থ মা আর বোনকে বাঁচাতে নিজেকে বিলিয়ে দেওয়া ছাড়া। আপনার নামটা আর ছবিটা হৃদয়ে অঙ্কিত করে রাখলাম। কাল থেকে হয়তো অন্য কারোর বিছানায় নিজেকে অনিচ্ছা সত্ত্বেও সঁপে দিতে হবে। আচ্ছা বাদ দেন, আপনি কাঁদছেন কেন? ছেলে মানুষের তো কাঁদতে হয় না। কথার কথা শুনে আমি তাকে বললাম, আমি না হয় কাঁদছি, তুমিও তো কাঁদছ। জানো, ছোটবেলায় মা মারা যান। কোটিপতি বাবার 1 ঘন্টার সময় হয়নি দিনে আমার সাথে কাটাবার। আমার বয়স যখন 5 বছর, তখন বাবা আর একটা বিয়ে করে নিয়ে আসে। আমি পেলাম নতুন মা। নতুন মাটা অনেক ভালো ছিল, যে কথায় কথায় আমাকে বলতো, তোর মাটা নোংরামি করে তোর মতন কুলাঙ্গার জন্ম দিয়েছে। তখন বয়স আমার 7 বছর। একটু একটু বুঝতে শিখেছি। বাবার সাথে কোনো কথা বলতাম না। 11 বছর বয়সে লন্ডন চলে যায় পড়ালেখার সুযোগে। শর্মি নামের একটি মেয়ের সাথে আমার পরিচয় হয় সেখান থেকে। ভালো লাগা, তারপর ভালোবাসা। মনে করেছিলাম তাকে আঁকড়ে ধরেই নিজের কষ্টগুলো ভুলে থাকব, কিন্তু না,
সেও আমাকে ব্যবহার করেছিল। আজ তার বিয়ে, আজকের রাতেই তার ফুলশয্যা। জানেন তাকে এতটা ভালোবাসতাম, তার জন্য কত মেয়েকে ইগনোর করেছি, কখনো কারোর দিকে তাকাতাম না। কিন্তু সে কি করল? অন্য ছেলেকে বিয়ে করে নিল। তাই মনের ক্ষোভে ভেবেছিলাম, যদি আজকের রাতটা কারোর সাথে কাটানো যায়, কষ্টটা যদি একটু লাঘব হয়, তাই আপনার সাথে দেখা এবং এই পর্যন্ত আসা। কি হলো, কাঁদছেন কেন? তবে আপনার মতো আমিও জীবনের প্রথম আপনার উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেলাম। আচ্ছা, আপনি কি সারা জীবনের জন্য আমার হয়ে থাকবেন? মেয়েটা নাভি চোখের পানি মুছে বলল, পারি, এক শর্তে, তা হলো আমাকে সারা জীবন ভালোবাসতে হবে। আমি কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরলাম। মনে হচ্ছে এ পাওয়া যেন পরম সুখের পাওয়া, পরম সৌভাগ্যের পাওয়া। দৈহিক মিলনের মাঝে সুখ আছে, আছে কামতরঙ্গ মেটানোর প্রয়াস, কিন্তু আত্মিক মিলনের মাঝে আছে পরম শান্তি, যা সকল ভালোবাসার ঊর্ধ্বে। আলতো করে নাভির কপালে চুমু এঁকে দিলাম। নাভি খুব কাঁদছে। আমার শার্টটা তার চোখের সমুদ্রের নোনা জলে ভিজে যাচ্ছে। দেখতে দেখতে জীবনের শ্রেষ্ঠ রাতটি পার করে দিলাম। পরের দিন সকালে পুরান ঢাকার লালবাগে নাভিদের বাসায় গিয়ে নাভির মায়ের চিকিৎসা এবং তাসনিয়ার কিডনি প্রতিস্থাপনের সব কিছু ব্যবস্থা করলাম। 6 মাস পর সব কিছু ঠিকঠাক। তাসনিয়া আর নাভির মা পুরোপুরি সুস্থ। মোটামুটি খুব জমকালোভাবেই বিয়েটা হয়ে গেল বনানীর একটি কমিউনিটি সেন্টারে। আজ আমাদের বাসর রাত। নাভির লাল বেনারসি পরার কথা থাকলেও আমার পছন্দ মতো নীল শাড়িতে নিজেকে আবৃত করে নিয়েছে। নীল চুড়ি, চোখে কাজল, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যেন নীলনদ থেকে ভেসে আসা এক অপ্সরা। আমি বিছানায় বসতেই আমার পায়ে সালাম করল নাভি। আমি নাভিকে নিজের বুকে টেনে নিলাম। বিছানায় শুয়ে আলতো করে কপালে ভালোবাসা স্পর্শ করে দিলাম। আস্তে আস্তে নাভির মাঝে নিজেকে হারিয়ে ফেললাম। দিনগুলি ভালোই কাটছিল। নাভি অন্তঃসত্ত্বা, খবরটা শুনে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে হচ্ছিল। দেখতে দেখতে 9 মাস পার হয়ে 10 মাস চলছে। নাভি বলল আজ তার শরীরটা নাকি খারাপ লাগছে, আমি যেন অফিস না যাই। বিকেলে নাভিকে নিয়ে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তার বলল অপারেশন করতে হবে, রোগীর অবস্থা ক্রিটিক্যাল। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে নাভি শক্ত করে আমার হাতটা চেপে ধরেছে। চোখের পানি গড়িয়ে পড়ছে। ছোট্ট ছোট্ট করে বলছে, জানো রায়ান, আমার না তোমাকে ছেড়ে যেতে মন চাইছে। আমার খুব ভয় হচ্ছে। আমি যদি মরে যাই তাহলে তুমি কি আর একটা বিয়ে করবে? আমার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিয়ে দেবে? আমার ভালোবাসার ভাগ আমি হারিয়ে গেলে কাউকে দিও না, কথা দাও। আমি হারিয়ে গেলে নতুন কাউকে বিয়ে করলেও তাকে কলিজার টুকরা বলে ডাকবে না, কেমন? আমি মনে হয় তোমাকে হারিয়ে ফেলব। এই কাঁদছো কেন তুমি? আমি মরে গেলেও আমার আর আত্মাটা তোমায় সব সময় ভালোবাসা দিয়ে ঘিরে রাখবে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল নাভি। আমি বললাম, নাভি, এই কলিজার টুকরা, তুমি জানো না, তোমাকে ছাড়া আমি নিজেকে একটুও ভাবতে পারি না। তোমার কিচ্ছু হবে না, তুমি এমন বাজে কথা বলবে না। এদিকে ডাক্তাররা নাভিকে নিয়ে অপারেশন থিয়েটারে চলে গেল। আমি বাহিরে দাঁড়িয়ে পায়চারি করছি। ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। আমার মনটা যেন হাজারো সন্দেহে দুলছে। আমি বারবার দরজার দিকে তাকাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি। হঠাৎ ডাক্তার দরজা খুলতেই দৌড়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের মুখ দেখেই আমার বুক কেঁপে উঠল। ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সরি মিস্টার রায়ান, সন্তানকে বাঁচাতে পারলেও মাকে বাঁচাতে পারলাম না। আপনার স্ত্রী মরার আগে আমায় বলেছিল তার জীবনের বিনিময়ে হলেও তাদের সন্তানকে বাঁচাতে, কারণ তিনি আর মা হতে পারবেন না। তিনি জানতেন এই প্রেগন্যান্সি তার জন্য ঝুঁকিপূর্ণ হবে, কিন্তু তিনি তবুও চেয়েছিলেন। সরি, আমাদের কিছু করার ছিল না। ডাক্তারের কথাটা শুনে পায়ের নিচের মাটি সরে যেতে লাগল। মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। বুকের মাঝে চিনচিন ব্যথা করছে। দৌড়ে গেলাম নাভির ঘরে। বাচ্চাটা নাভির পাশে রাখা। বাচ্চাটা কাঁদছে। নাভির মুখটা সাদা কাপড়ে ঢাকা। কাপড়টা তুলতেই চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগল। কি সুন্দর মায়াবী মুখখানা মলিন হয়ে পড়ে আছে। কাজল কালো চোখ দুটি দিয়ে আর কখনো সে তাকাবে না আমার দিকে। হাজারো স্মৃতি ভেসে উঠছে স্মৃতির পাতায়। সেই প্রথম দেখা,
সেই করুণ চাহনি, সেই পায়ে পড়া, সেই অনুরোধ, সব কিছু আমার চোখের সামনে ভেসে উঠছে। বাচ্চাটা কাঁদছে। হঠাৎ মনে হলো নাভি আমাকে বলছে, আমাদের দুজনের কলিজার টুকরাটাকে বুকে নেবে না? বাচ্চাটার দিকে তাকাতেই দুই চোখ ভরে গেল জলে। কি ভাগ্য নিয়ে এসেছিস, জন্মের পর মায়ের আদরটুকুও পেলি না। আর কাঁদিস না, আজ থেকে তোর নাম আরিশ। তুই যে আমার আশারে, ঘন বর্ষায় বেঁচে থাকার আশার আলো। মেঘের মাঝে তুই যে রোদ্দুর হয়ে আসলি। এই বলে আমাদের দুজনের কলিজার টুকরা ছেলেটাকে গালে মুখে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিলাম। আমার চোখের পানি তার গালে পড়ছে। ছেলেটা হঠাৎ কান্না থামিয়ে আমার দিকে তাকালো। নাভির মতোই তার চোখ, সেই একই চোখ, সেই একই দৃষ্টি। আমি নাভির হাতটা ধরে রাখলাম। এখনো গরম ছিল হাতটা। আমি ফিসফিস করে বললাম, নাভি, তোর কথা রাখলাম। তোর কলিজার টুকরাকে আমি বুকে রাখলাম। আর তোর ভালোবাসার ভাগ কাউকে দেব না। তুই যা বলে গেলি সব রাখব। ঘর থেকে বের হয়ে বাইরে এসে দেখি তাসনিয়া আর নাভির মা দাঁড়িয়ে আছে। তাসনিয়া আমার হাতের বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, জামাই ভাই, বোন কোথায়? আমি কিছু বলতে পারলাম না, শুধু চোখ দিয়ে বলে দিলাম। নাভির মা অজ্ঞান হয়ে গেলেন। তাসনিয়া বুঝতে পেরে আমার পায়ের কাছে এসে পড়ল। আমি তাকে তুলে নিয়ে বললাম, তোর আপু এখন স্বর্গে, ওখান থেকে আমাদের সবাইকে দেখছে। তুই ওর ছেলেটাকে বড় করবি? তাসনিয়া মাথা নাড়ল। আমি আরিশকে তার কোলে দিলাম। তাসনিয়া তাকে বুকে চেপে ধরল, ঠিক নাভির মতো করেই। সেদিন রাতে আমি নাভির ডায়েরিটা পড়ছিলাম। শেষ পৃষ্ঠায় লেখা ছিল, আমি জানি না আমার আগামীকাল কি হবে, কিন্তু আমি জানি আজকে যে মানুষটা আমার সতীত্ব নিল না, সে আমার সম্মান কেড়ে নিল না। সে আমাকে একজন মানুষ হিসেবে দেখেছে। রায়ান, তুমি যদি এই ডায়েরি পড়ো তাহলে জেনো তোমার ভালোবাসায় আমি ধন্য। আরিশকে বলো তার মা তাকে ছেড়ে যেতে চায়নি, কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ডায়েরি বন্ধ করে আমি আকাশের দিকে তাকালাম। নীল আকাশে চাঁদটা ভেসে বেড়াচ্ছে। নাভির সেই কথাগুলো মনে পড়ল। কারোর কাঁধে মাথা রেখে চাঁদের জ্যোৎস্না দেখতে। আমি আজ বুঝতে পারছি, নাভি আমাকে দৈহিক মিলন নয়, আত্মিক মিলন দিয়েছিল, যা আমি সারা জীবন ধরে রাখব। আরিশ বড় হচ্ছে। তাসনিয়া তাকে নাভির মতো করে মানুষ করছে। মাঝে মাঝে যখন আরিশ জিজ্ঞেস করে, আব্বু, আমার মা কেমন ছিল, আমি তখন নাভির গল্প বলি। সেই গল্প যেখানে ছিল ত্যাগ, ছিল ভালোবাসা, ছিল এক অসহায় মেয়ের সংগ্রাম। সেই গল্প যেখানে শেষটা হয়েছিল বেদনার, কিন্তু ভালোবাসাটা থেকে গেল অমর হয়ে।